বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমার ক্লাস হবে রসায়ন বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে। রাসায়নিক বিক্রিয়ার পুরো ক্লাসটাই আমরা আলোচনা করব। এখানে প্রথমে আমরা আলোচনা করব ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে। এখানে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব সেই টপিকসগুলি আমি ডান পাশে লিখে রাখলাম। ইনশাআল্লাহ এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবে। তাহলে আমরা প্রথমেই আলোচনা করছি ভৌত পরিবর্তন কাকে বলে। যে পরিবর্তনে পদার্থের শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন ঘটে, রাসায়নিক সংযুক্তির কোনো পরিবর্তন ঘটে না, তাকে বলা হয় ভৌত পরিবর্তন। যেমন এখানে আমরা দেখি যে বরফ কঠিন, এখানে তাপ প্রয়োগ করলে হয় তরল পানি, আবার তাপ যদি আমরা আরও প্রয়োগ করি তাহলে হয় জলীয় বাষ্প। তাহলে এখানে আমরা দেখতে পাই যে শুধুমাত্র বরফের কঠিন থেকে তরল থেকে বাষ্পে পরিণত হয়েছে। এখানে বরফের রাসায়নিক সংযুক্তি অর্থাৎ সংকেত H2O, তরল পানির সংযুক্তি H2O, আর জলীয় বাষ্পের সংযুক্তি H2O, অর্থাৎ রাসায়নিক সংযুক্তির কোনো পরিবর্তন ঘটে না। এই ধরনের পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। অপর দিক থেকে রাসায়নিক পরিবর্তন হল কি, যে সকল পরিবর্তনে পদার্থ তার নিজস্ব ধর্ম হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট বা নতুন রাসায়নিক সংযুক্তিতে পরিবর্তন হয়, নতুন রাসায়নিক সংযুক্তির পরিবর্তন ঘটে, সেই সকল পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড, সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হয় হাইড্রোজেন আয়োডাইড। অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে আমরা জানি কি ইউরিয়া উৎপন্ন হয়। এখানে অ্যামোনিয়াম সায়ানেট হলো কি অজৈব যৌগ, অপরদিকে ইউরিয়া হলো কি জৈব যৌগ। তাহলে এখানে রাসায়নিক সংযুক্তির পরিবর্তন করছে, সেই সকল বিক্রিয়াকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। আর যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন, যে এই রাসায়নিক পরিবর্তন অর্থাৎ যে প্রক্রিয়া রাসায়নিক পরিবর্তন ঘটে বা যেই প্রক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে উৎপাদে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তাহলে এইটা এক একটা রাসায়নিক বিক্রিয়া, এক একটা রাসায়নিক পরিবর্তনের যে এক একটা সমীকরণ আছে, প্রত্যেকটাই রাসায়নিক বিক্রিয়া। আমরা পরে আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। যে বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া। তাহলে আমরা দেখব একমুখী বিক্রিয়া কাকে বলে। একমুখী বিক্রিয়া হলো, আমরা দেখতেছি একমুখী বিক্রিয়া কি, যে সকল বিক্রিয়া শুধুমাত্র সম্মুখ দিকে ঘটে অর্থাৎ পশ্চাৎ দিকে ঘটে না, শুধু বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, উৎপাদ থেকে বিক্রয়ক পাওয়া যায় না, সেই সকল বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। যেমন আমরা একটু আগে বিক্রিয়া দিলাম যে কার্বন ডাইঅক্সাইড শুধু বিক্রিয়া করে এই কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড ভেঙে কার্বন আর অক্সিজেন উৎপন্ন হয় না, এটা একটা একমুখী বিক্রিয়া। আবার এই যে মিথেনকে যদি আমরা অক্সিজেন দ্বারা পোড়াই তাহলে হয় কার্বন ডাইঅক্সাইড আর হলো কি পানি উৎপন্ন হয়, তাহলে এটা একটা একমুখী বিক্রিয়া। সালফারকে যদি আমরা অক্সিজেন দ্বারা পোড়াই তাহলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এভাবে আমরা যদি ম্যাগনেসিয়ামকে যদি আমরা অক্সিজেন দ্বারা পোড়াই তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, বিক্রিয়াটি সমর্থ করলে এরকম দাঁড়ায়। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। অর্থাৎ একমুখী বিক্রিয়া শুধু বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। অপর বিক্রিয়াটা হলো বহুমুখী বিক্রিয়া। তাহলে বহুমুখী বিক্রিয়া আমরা বলি, বহুমুখী বিক্রিয়া যে সকল রাসায়নিক বিক্রিয়া একই সাথে সম্মুখ দিকে ঘটে আবার একই সাথে পশ্চাৎ দিকে ঘটে, তাকে বলা হয় বহুমুখী বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে বহুমুখী বিক্রিয়া। তো বহুমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। যেমন এখানে হাইড্রোজেনকে সাথে আমরা যদি আয়োডিন দেই তাহলে প্রথমে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, ওই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে আবার হাইড্রোজেন এবং আয়োডিন রূপান্তরিত হয়। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড
আর হলো কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড আবার মিলে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়। এভাবে নাইট্রোজেন আর হলো হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় অ্যামোনিয়া। ওই অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেনে রূপান্তরিত হয়, উৎপন্ন করে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলি আমরা অভিমুখী বিক্রিয়া। আর এই ধরনের বিক্রিয়াকে বলা হয়, যে সকল বিক্রিয়া শুধুমাত্র সম্মুখ দিকে ঘটে তাদেরকে বলা হয় একমুখী বিক্রিয়া। আর যে সকল বিক্রিয়া একই সাথে সম্মুখ দিকেও ঘটে পশ্চাৎ দিকেও ঘটে সে সকল বিক্রিয়াকে বলা হয় অভিমুখী বিক্রিয়া। তাহলে আমরা আজকে আলোচনা করব আবার এখন জারণ সংখ্যা কি। আমরা জানি বিক্রিয়া অনুঘটনের সময় মৌলের সমূহ সাধারণত ইলেকট্রন গ্রহণ করে এবং কি ইলেকট্রন ত্যাগ করে। যে বিক্রিয়ার সময় বা অনুঘটনের সময় কোনো মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়নে পরিণত হয় অথবা ইলেকট্রন গ্রহণ করে যে ঋণাত্মক আয়নে পরিণত হয়, যে আদান তৈরি হয়, সে আদান সংখ্যাটাকে, সেই আদানের সংখ্যাটাকে, চিহ্নসহ আদানের সংখ্যাটাকে বলা হয় জারণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়াকালে কোনো মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের ফলে যে আদান তৈরি হয় ওই আদানকে বলা হয় জারণ সংখ্যা। যেমন আমরা দেখি এখানে ম্যাগনেসিয়াম পরমাণু, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করা হয়, ম্যাগনেসিয়াম 2+ আয়ন। অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করা হয়, অ্যালুমিনিয়াম 3+ আয়ন। এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে হয়, সোডিয়াম প্লাস আয়ন। অপরদিকে অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়, অক্সাইড আয়ন। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হয়, ক্লোরাইড আয়ন। এভাবে সালফার পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়, সালফার আয়ন। এখানে ম্যাগনেসিয়াম এত এর জারণ সংখ্যা আমরা বলবো +2, এত এর জারণ সংখ্যা +3, এত এর জারণ সংখ্যা +1। এখানে অক্সাইডের জারণ সংখ্যা হবে -2, এভাবে ক্লোরাইডের জারণ সংখ্যা এখানে -1, এখানে সালফারের জারণ সংখ্যা হলো -2। এভাবে অর্থাৎ কোনো মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ অথবা ইলেকট্রন ত্যাগ করে যে চার্জ তৈরি হয়, যে আদান তৈরি হয়, এই আদানের সংখ্যাটাকে বলা হয় জারণ সংখ্যা। আদানে এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য হলো আদানে থাকে সংখ্যাটি থাকে আগে আর প্রকৃতি চিহ্ন থাকে পরে, আর জারণ সংখ্যার চিহ্ন থাকে আগে, সংখ্যা থাকে পরে, শুধু এতটুকুই পার্থক্য। তাহলে আমরা এখানে জারণ সংখ্যা নির্ণয় করব, কীভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় তাও দেখাবো। তবে জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমরা কিছু কিছু মৌলের জারণ সংখ্যা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, সেগুলো আমরা একটু দেখাচ্ছি। যেমন এখানে যে সকল মৌলের জারণ সংখ্যা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এখানে গ্রুপ 1-এর যে মৌলগুলি আছে, হাইড্রোজেন প্লাস লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস অ্যামোনিয়াম আয়ন প্লাস, এদের জারণ সংখ্যা +1। আবার বেরিলিয়াম 2+, অর্থাৎ গ্রুপ 2-এর যে মৌলগুলো আছে, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, তারপর এখানে আছে গ্রুপ 2 ছাড়া এখানে আছে যে জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+, এদের জারণ সংখ্যা হবে +2। এখানে অ্যালুমিনিয়াম 3+-এর জারণ সংখ্যা +3। এভাবে এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। অপর দিক থেকে যে ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, নাইট্রাইট, সায়ানাইড, এদের জারণ সংখ্যা হলো -1। আবার সালফাইড, অক্সাইড, কার্বনেট, এদের জারণ সংখ্যা হলো -2। ফসফেট PO4 3- এর জারণ সংখ্যা হলো +3। আর কিছু কিছু নিরপেক্ষ পরমাণু, যখন কোনো পরমাণু নিরপেক্ষ থাকবে অথবা নিরপেক্ষ যৌগের বা নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা হবে 0। যেমন এখানে আমরা দেখব যে নাইট্রিক অক্সাইড, পানি,
কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, এই ধরনের যত নিরপেক্ষ যৌগ আছে অথবা নিরপেক্ষ পরমাণুর জনসংখ্যা হলো 0। আমরা এই জিনিসগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো যুগের জনসংখ্যা আমরা বের করতে পারি। যেমন উদাহরণ হিসাবে আমি তো একটা জনসংখ্যা বের করে দেখাচ্ছি, এগুলি খাতায় লিখে রাখবে তোমরা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে যেন অন্যরা দেখতে পায়, কমেন্ট করবে। এখানে যেমন আমরা যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে আমরা ম্যাঙ্গানিজের জনসংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে অক্সিজেন যে আছে এর জনসংখ্যা আমাদের জন্য আছে -2 আর পটাশিয়ামের জনসংখ্যা হলো +1। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জনসংখ্যাটাকে আমরা ধরে নিই x প্লাস -2 × 4, আর এখানে পটাশিয়াম আছে কত +1, একটাই আছে। তাহলে এখানে =0। কেন 0 হবে? কারণ পুরা যৌগের উপরে কোনো চার্জ নাই, সেজন্য হবে এটা 0। নিরপেক্ষ যৌগ যদি হয় তাহলে ইকুয়ালটা আমাদেরকে 0 দিতে হবে। আর এখানে আমরা x এর মান বের করবো 1 + x - 8 = 0 বা x = +7। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জনসংখ্যা হবে +7। ঠিক আরেকটা জনসংখ্যা আমরা বের করি, এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন। এখানে এটা একটা ঋণাত্মক আয়ন। তাহলে এখানেও আমরা এখানে শুধু আছে কি ডাইক্রোমেট আয়ন, শুধু অক্সিজেন আছে, আমরা ক্রোমিয়ামের জনসংখ্যাটা বের করব। এখানে অক্সিজেনের জনসংখ্যা হলো -2 আর ক্রোমিয়ামের জনসংখ্যাটা আমরা x ধরি, x। তাহলে এখানে ক্রোমিয়ামের জনসংখ্যা বদলাম x, আছে কয়টা 2টা, প্লাস অক্সিজেন আছে কই 2, এখানে আছে কয়টা 7টা = -2। ওই যে এখানে চার্জ হলো 2 এই জন্য আমরা ইকুয়ালটা দিব -2। সুতরাং এখানে আমরা x এর মান যদি বের করি তাহলে 2x - 14 = -2 বা 2x = কত 12। সুতরাং x +6। তাহলে এখানে ক্রোমিয়ামের জনসংখ্যা হলো +6। এইভাবে আমরা যে কোনো যৌগের জনসংখ্যা বের করতে আমরা পারা। প্র্যাকটিসের জন্য তোমাদেরকে আমি দিয়ে দিই, এটি বাসায় প্র্যাকটিস করতে পারো। পারম্যাঙ্গানেট আয়ন, অক্সালিক অ্যাসিড, এই যে অক্সালিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট আর টেট্রাথায়োনেট আয়ন, এরকম কপার সালফেট, ফেরিক সালফেট দেই, ফেরিক সালফেটে ফেরাসের জনসংখ্যা বের করে এদের, যাদের চিনটিকে এই যে দাগ দেওয়া থাকবে তাদের জনসংখ্যা, সালফারের জনসংখ্যা, এখানে আয়রনের জনসংখ্যা নির্ণয় করো। তারপরে যে ডাইক্রোমেট আয়ন, এটা আমি বের করে দেখালাম। এভাবে ডাইক্রোমেট ক্রোমিয়ামের জনসংখ্যা বের করা। তারপরে যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জনসংখ্যা বের করা। এভাবে আমরা তোমরা জনসংখ্যা বের করতে পারো। অথবা পটাশিয়াম, এখানে ম্যাঙ্গানিজের জনসংখ্যা কত, এভাবে বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে আমরা জনসংখ্যা দেখলাম, জনসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখলাম। এখন দেখবো আমরা কি রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ার বাংলা হলো কি জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া আলোচনা করার জন্য আমাদেরকে এখানে আলোচনা করতে হবে জারক কাকে বলে, বিজারক কাকে বলে। এখানে জারক পদার্থ কাকে বলে, বিজারক পদার্থ কাকে বলে। এখানে জারক পদার্থ হলো কি বিক্রিয়াকালে যে সকল মৌল বা যে সকল যৌগ বা যে সকল আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক। তাহলে অধিকাংশ অধাতুই ইলেকট্রন গ্রহণ করে তাকে সেই ক্ষেত্রে অধিকাংশ অধাতুই এখানে জারক হিসেবে কাজ করে। এই জন্য এখানে আমরা লিখব এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সালফার, ফসফরাস, অক্সিজেন, এরা সবাই কি জারক হিসেবে কাজ করে। এছাড়াও আরও কিছু জারক রয়েছে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, কপার সালফেট ইত্যাদি ইত্যাদি জারক, এরা এসে জারক পদার্থ।
আর বিজারক পদার্থ হলো কি বিক্রিয়াকালে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় বিজারক পদার্থ। যেমন সকল ধাতু বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য আমরা লিখবো এখানে সকল ধাতু বিজারক। তাছাড়াও আরও কিছু নির্দিষ্ট বিজারক রয়েছে, হাইড্রোজেন সালফাইড, অক্সালিক অ্যাসিড, ফেরাস সালফেট, তারপর সোডিয়াম থায়োসালফেট, এভাবে এই সোডিয়াম থায়োসালফেট, এগুলি মোটামুটি যা সকল ধাতু এভাবে এগুলা কি বিজারক হিসাবে কাজ করে। তাহলে যারা ইলেকট্রন, যেমন আমরা যদি বিক্রিয়ার ক্ষেত্রে দেখি এরা কিভাবে, অর্থাৎ ইলেকট্রন যদি গ্রহণ করে এরা জারক। তো এই সকল পদার্থ বিক্রিয়ার সময় কী করে ইলেকট্রন গ্রহণ করে। যেমন আমরা যদি বিক্রিয়া হিসেবে দেখতে চাই তাহলে দেখো এর একটা, যেমন ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে হয় কি ফ্লোরাইড। এভাবে ক্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করে হয় ক্লোরাইড। অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয় এই যে অক্সাইড আয়ন। এভাবে Fe3+ একটি ইলেকট্রন গ্রহণ করে হয় Fe2+, Sn4+, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয় Sn2+। তাহলে এই পদার্থগুলো যে আছে এখানে, এই সকল পদার্থগুলো বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য তারা হলো জারক। অপর দিক থেকে আমরা যদি বিজারকগুলা দেখি, যেমন এই যে সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে হয় কি সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম এভাবে দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয় ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম তিনটে ইলেকট্রন ত্যাগ করে হয় অ্যালুমিনিয়াম 3+, এভাবে আয়রন 2+, আরও একটা ইলেকট্রন ত্যাগ করে হয় আয়রন 3+, এভাবে টিন 2+, আর দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয় টিন 4+। তাহলে এই সকল পদার্থগুলো যারা আছে এখানে, এই সকল পদার্থগুলা এরা হলো কি বিজারক পদার্থ, কারণ এরা কি বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ করে। আর এই ধরনের পদার্থগুলো হলো বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এই সকল পদার্থ জারক, আর এই সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করছে, সেই জন্য এরা হচ্ছে কি ইলেকট্রন এই বিজারক। আরও বিজারক আছে আমরা দেখব। এখন আমরা দেখব জারণ বিজারণ বিক্রিয়া কি। জারণ বিজারণ বিক্রিয়া হলো কি, যে বিক্রিয়ায়, এটা একটা বিক্রিয়া, জারক এবং বিজারক হলো পদার্থ, আর জারক এবং বিজারণ হলো রাসায়নিক বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় বিক্রয়ক ইলেকট্রন ত্যাগ করে, যে বিক্রিয়ায় বিক্রয়ক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। যেমন এখানে যে বিক্রিয়াগুলো আছে, সোডিয়ামে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, সোডিয়াম প্লাস হয়েছে। তাহলে এটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা বলবো কি জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটি হলো জারণ বিক্রিয়া। অপর দিক থেকে যে বিক্রিয়ায় বিক্রয়ক পদার্থ, এখানে ফ্লোরিন হলো বিক্রয়ক, তো ফ্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইডে পরিণত হয়। তাহলে এটা তো একটা বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়াটা হলো কি বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া আমরা কি বলবো? যে বিক্রিয়ায় বিক্রয়ক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলবো বিজারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় বিক্রয়কে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলবো আমরা জারণ বিক্রিয়া। তাহলে এখানকার সবগুলা বিক্রিয়াই জারণ বিক্রিয়া, এখানে সবগুলা বিক্রিয়া জারণ বিক্রিয়া বলতে পারি। আর এখানকার সবগুলা বিক্রিয়াকে আমরা বলতে পারি কি বিজারণ বিক্রিয়া। এখানে জারণ বিজারণ মধ্যে আমরা আরেকটা জিনিস দেখব, আমরা একটা উদাহরণ দিয়ে দেখব যে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে। কিভাবে একসাথে ঘটে? প্রশ্নটা হলো এরকম যে দেখাও জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে। এখানে যুগপৎ ঘটে বলতে মানে একই সাথে জারণ বিজারণ ঘটে, অর্থাৎ যখনই জারণ ঘটবে তখনই বিজারণ ঘটে। যেমন আমরা যদি দেখি যে সোডিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করে এখানে কি হয়, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তাহলে এটা আমরা জারণ বিজারণ যে সংজ্ঞা অনুযায়ী এটা একটা জারণ বিক্রিয়া। অপর দিক থেকে ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, তাহলে এটা হলো কি বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে যে সোডিয়াম তো হলো বিজারক, তো বিজারকে একটি ইলেকট্রন ত্যাগ করছে, এই ইলেকট্রন ত্যাগকৃত ইলেকট্রন
তো বিজারকে ইলেকট্রন গ্রহণ করে তার সে জারিত হয়েছে অর্থাৎ জারণ বিক্রিয়া করছে, তাহলে এই ত্যাগকৃত ইলেকট্রনটাই এখানে বিক্রিয়ার স্থলে কোনো না কোনো একটি জারক পদার্থ উপস্থিত থাকবেই, আর যখনই সে গ্রহণ করবে তখন সেটা জারণ বিক্রিয়া হয়ে যাবে। এখানে ক্লোরিন রয়েছে, এই ক্লোরিনে ওই ত্যাগকৃত সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি ক্লোরিন পরমাণু গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়ে গেছে, তাহলে সেটা হয়ে গেল কি বিজারণ বিক্রিয়া। এখন আমরা অর্থাৎ সোডিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রনটা গ্রহণ করে সেখানে হয়ে যায় কি, তাহলে এখানে এবার আমরা এভাবে লিখতে পারি, দুটো যদি যোগ করে দিই অর্থাৎ ইলেকট্রন সোডিয়ামে বর্জন করছে আর ক্লোরিনে গ্রহণ করছে, তাহলে এদের মধ্যে কি হয় সোডিয়াম প্লাস আর সে ক্লোরাইড মাইনাস, এবার বিক্রি করে আর হয়ে যায় কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ এখানে যখনই জারণ ঘটবে অর্থাৎ যখনই কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সেখানেই কোনো না কোনো মৌল অবশ্যই কোনো পরমাণু উপস্থিত থাকে যে নাকি ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রন গ্রহণ করলেই বিজারণ হয়। সেই জন্যই আমরা বলি কি জারণ বিজারণ একসাথে ঘটে। এখন জারণ বিজারণ বিক্রিয়া আমরা চিনব কীভাবে, আমরা দুইটা বিক্রিয়া দিব, দুইটা বিক্রিয়া দিয়ে আমরা এখানে বুঝবো, কারণ বিক্রিয়ায় তো ইলেকট্রন গ্রহণ করতেছে না বর্জন করতেছে বোঝা যায় না, তাহলে আমরা চিনব কীভাবে যে কোনটা জারণ বিক্রিয়া এবং কোনটা বিজারণ বিক্রিয়া। সেই জন্য আমরা দুইটা বিক্রিয়া নিব, দুইটা বিক্রিয়া নিয়ে তারপর আমরা আলোচনা করব যে কোনটা জারণ কোনটা বিজারণ। এখানে যদি আমরা বেরিয়াম নাইট্রেট দ্রবণ ব্যবহার করি, বেরিয়াম নাইট্রেট দ্রবণ সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম নাইট্রেট দ্রবণ বের করলে উৎপন্ন হয় কি বেরিয়াম সালফেট আর এটা সোডিয়াম নাইট্রেট। অপর দিক থেকে আমরা যদি এখানে অপর দিক থেকে আমরা কি করব, এখানে এই যে সালফার ডাইঅক্সাইডকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে তৈরি হয় কি সালফার ট্রাইঅক্সাইড। এই বিক্রিয়াটা এরকম, তাহলে এখানে দুইটা বিক্রিয়া। এখন আমাকে যদি বলা হয় বা তোমাকে যদি কাউকে বলা হয় যে এখানে কোন একটা বিক্রিয়া দুইটা আছে, দুইটা বিক্রিয়ার মধ্যে কোনটা জারণ বিজারণ করছে, তাহলে আমরা এখানে কি করব, এখানে যেহেতু এখানে ইলেকট্রন দেখা যাচ্ছে না, তাহলে আমরা এখানে দেখব কি যে এখানে যে সোডিয়াম রয়েছে, এই যে সোডিয়াম এখানে কি প্লাস, এখানেও এই উৎপাদেও দেখা যায় কি এখানে প্লাস, বেরিয়াম এখানে 2 প্লাস উৎপাদেও বেরিয়াম কি 2 প্লাস, এখানে সালফেট তো 2 মাইনাস উৎপাদেও কি সালফেট 2 মাইনাস, আর নাইট্রেট তো মাইনাস হয়ে থাকে, এখানেও নাইট্রেট মাইনাস, এখানেও নাইট্রেট কি মাইনাস। তাহলে আমরা দেখি যে পরমাণু সমূহের যে বিক্রয়ক এবং উৎপাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে নাই। এখানে যদি জারণ সংখ্যার পরিবর্তন না ঘটে তাহলে আমরা বলবো কি যে এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই, আর ইলেকট্রনের যদি আদান প্রদান না ঘটে তাহলে সেটা জারণ বিজারণ নয়। তাহলে আমরা বলবো উপরের বিক্রিয়াটা জারণ বিজারণ নয়। নিচের বিক্রিয়া আমরা দেখি, এখানে যদি আমরা সালফারের জারণ সংখ্যা বের করি, ওই আমরা যেভাবে জারণ সংখ্যা নির্ণয় করছি আমরা সেখানে বের করবো, বের করলে দেখা যাবে এখানে সালফারের জারণ সংখ্যা হলো +4 আর এখানে সালফারের জারণ সংখ্যা হলো +6। তাহলে আমরা দেখলাম এখানে সালফারের জারণ সংখ্যা কী পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি। আমরা বলবো এখানে জারণ সংখ্যা বৃদ্ধি, আর জারণ সংখ্যা বৃদ্ধি হলে কি ঘটে, জারণ ঘটে। এখানে অক্সিজেন পরমাণু 0 আর এখানে যে দুইটা অক্সিজেন পরমাণু এখানে যুক্ত হয়েছে এখানে হলো কি 2 মাইনাস, তাহলে এখানে আমরা বলবো কি অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা হ্রাস পাইছে, তার মানে এটা কি করছে বিজারণ করছে। আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থসমূহের এবং উৎপাদ পদার্থসমূহের মধ্যে আমরা দেখব যে একই মৌলের এখানে জারণ সংখ্যা বৃদ্ধি করতেছে কিংবা হ্রাস করতেছে কিনা। যদি জারণ সংখ্যা বৃদ্ধি বা হ্রাস ঘটে তাহলে আমরা ধরে নেব অবশ্যই ইলেকট্রন আদান প্রদান করছে। যদি জারণ সংখ্যা বৃদ্ধি হয় তাহলে এখানে আমরা ইলেকট্রন ত্যাগ করছে ধরে নেব অর্থাৎ জারণ, আর যদি জারণ সংখ্যা হ্রাস ঘটে তাহলে ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা হ্রাস পায় অর্থাৎ বিজারণ ঘটে, আর ইলেকট্রন ত্যাগ করলে জারণ সংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ জারণ ঘটে। এভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়া চিনব। তারপর পরবর্তীতে আমরা আলোচনা করব এখানে আমরা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া এখন মৌলের একাধিক মৌলের পরমাণু সমূহ, যে সকল বিক্রিয়ায় 2 বা ততোধিক পরমাণু মৌলের পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি যৌগে পরিণত হয় তাদেরকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন এখানে হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে, এভাবে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তারপর আমরা দেখি যে নাইট্রোজেন আর হলো হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে কি ঘটে, অ্যামোনিয়া ঘটে। অথবা আমরা বলতে পারি চুন এবং কি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে, বা সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে কি সালফার
ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এখানে সংযোজনটা আমরা দেখতেছি দুই ধরনের সংযোজন ঘটে। এইখানে এইটা একটা সংযোজন বিক্রিয়া, এইটাগুলো হলো এক ধরনের সংযোজন বিক্রিয়া। এখানে যে সংযোজন বিক্রিয়া ঘটছে, এখানে মৌল এখানে সংযোজনটা ঘটছে কি সে মৌলে, এই যে মৌলে সংযোজন ঘটছে। যেই সকল বিক্রিয়া মৌলে সংযোজন ঘটে সেই সকল বিক্রিয়াকে আমরা বলি সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া। আর যদি যৌগ কিংবা যৌগে মৌলে সংযোজন ঘটে তাহলে এগুলি সংযোজন বিক্রিয়া, তবে এগুলো সংশ্লেষণ নয়। তাহলে এই কারণে আমরা বলতে পারি তাহলে এইটাও সংযোজন বিক্রিয়া, তবে সংশ্লেষণ, এইটা সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ নয়। তাহলে সকল সংশ্লেষণ বিক্রিয়া আমরা বলতে পারি সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। যেমন এটা সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া নয়।